সংসারটা করতে পারলেন না ঠিক মতো করে। কথা দিয়েছিলি না যে যাই হয়ে যাক না কেন ওই বাড়িতে তুই আর ফিরে যাবি না। সেই তো দুদিন কাটতে পারলো না, ফিরে চলে যাচ্ছিস। একটা তো চাকরিও করিস না, ভালো করে লেখাপড়া করে যে একটা চাকরি জোগাড় করবি সেটাও তো করতে পারিসনি। সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে ভিতরে যা, তুই যা। না মা, একবার যখন বিয়ে করে আমি এ বাড়িতে এসেছি, অত সহজে আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। ও কি কথা? হ্যাঁ, তোমার ইচ্ছে নাকি? দেখ 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 পরাগ, দেখ কি বলছে, এমন জোর কাটাচ্ছে। দেখ বলছে সে নাকি এখান থেকে যাবে না। হ্যাঁ, কালেই তো আইন দেখিয়েছে। আপনাদের মেয়ের কিন্তু আর গুণ নেই, তবে ছাড় গুণ আছে। এই বিষয়ে কিন্তু একেবারে এক্সপার্ট তৈরি করেছেন আপনাদের মেয়েকে। একেবারে ওকালতি ছাড়া কথাই বলে না। বাপরে বাপ, আপনাদের মেয়েকে খুঁড়ে খুঁড়ে নমস্কার, খুঁড়ে খুঁড়ে নমস্কার। না, আমি তো তাই ভাবছি, এই মেয়ে যদি এই বাড়িতে থাকে তাহলে তো আমি আমার বউকে নিয়ে এ বাড়িতে থাকতেই পারবো না। আমার বউ তো কুশিক্ষা পাবে। আরে কোন দিন আমাকেই মানতে চাইবেন এই মেয়ের জন্যে? অনেক হয়েছে, যাও তৈরি হয়ে নাও। তৈরি হয়ে নাও মানে? ওখানে গিয়ে পাড়াপড়শিদের কি জবাব দেবো মা? মেয়ে শ্বশুর বাড়ি থেকে হঠাৎ করে কেন বাড়ি ফিরে আসলো, কি বলবো তখন? বলি সেগুলো তো তোমাদের আগে ভাবা উচিত ছিল গো। আমি একটা কথা বলি কি, এইরকম একটা অপরাধের জন্য তুমি মেয়েকে একেবারে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে? না না, একেবারে পাঠানোর কথা তো হচ্ছে না। ওকে কয়েকদিন বাপের বাড়িতে নিয়ে যাওয়া হোক, সেখানে গেলেই ও বুঝতে পারবে সেখানে কত সুখ। এই তো দেখাই যাচ্ছে, দাদারা তো এখন থেকেই কোনো দায়িত্ব নিতে চাইছে না, তারা তো ঘাড় কাত করতেই চাইছে না। দেখো, অনেক কষ্ট করে বিয়ে দিয়েছি, এখন আমরা ওকে নিতে যাবো কেন? আমাদের তো একটা সংসার আছে, একটা দায় দায়িত্ব আছে নিজেদের প্রতি, সংসারের প্রতি, তাই না? আর তাছাড়া আমরা কেন শিমুলের দায়িত্ব সারা জীবন নিয়ে চলবো? তাছাড়া বরং আমি একটা কথা বলি মাসিমা, আপনাদের বাড়িতে বিয়ে দিচ্ছি যখন, আপনারা শিমুলকে আপনাদের মতো করে তৈরি করে নিন। আমাদের কোনো আপত্তি নেই। তৈরি করে নিন মানেটা কি? এত অপমান করে হয়নি, এবার কি ওর গায়ে হাত তুলবে? সেটাকেই তোমরা তৈরি করে নেওয়া বলছো? শিমুল, আমি একটা কথা বলে দিলাম, যতদিন তোর ছোট বৌদি আছে ততদিন তুই ওই বাড়িতে আসতে পারিস। খবরদার, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো কাজল। বাড়াবাড়ি তো আমি বরাবরই করে এসেছি, তাই জন্যই তো আমার এত বদনাম। তুমি খাওয়াবে তো? বাহ 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 বাহ, এ তো দেখছি আপনারা নিজেদের মধ্যেই শুরু হয়ে গেছেন। তাহলে বুঝুন, আমাদের কথাটা একবার ভেবেই দেখুন যে দুদিন হয়েছে এখানে এসছে, তার মধ্যে কি হাল করেছে আমাদের বাড়িটার। একটু মানিয়ে থাকতে পারলি না তো? খুব ভালো লাগছে না এই যে কথাগুলো হচ্ছে, সেগুলো শুনতে খুব ভালো লাগছে। তোমার জন্য আমার ছেলেদের মধ্যে অশান্তি, আমার সংসারে অশান্তি। ভয় পেও না মা, ভয় পেও না। আমি তো বললাম তোমাদের, আমি যাব না, কোথাও যাব না। আমি আমার যদি এ বাড়িতে জায়গা না হয় তাহলে আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। তুই কোথাও যাবি না, কোথাও যাবি না তুই। তুই না খুব ভালো মানুষ, তুই খুব ভালো মানুষ। ওরা তোকে জোর করে তাই দিচ্ছে, এই বাড়ি থেকে জোর করে তাই দিচ্ছে। আমি তোকে কোথাও যেতে দেবো না। শোন, এ বাড়িতে না আমার অধিকার আছে, আমার অধিকার আছে এই বাড়িতে। আমার বাবা বাড়ি, এটা আমার বাবার বাড়ি। তুই আমার ঘরে থাকবি, তুই আমার ঘরে থাকবি, আমি আর তুই থাকবো, আমি আর তুই থাকবো। দরকার নেই, কাউকে আমার দরকার নেই। কোথাও যাবে না, বাড়ি দিচ্ছে কিন্তু আমি কোথাও যাবে না, কোথাও যাবে না। দিদি খবরদার।
এই চুপ করবে, একদম চুপ করবে। আমি তো কোন কথা শুনবো না। অনেক ছোট করছি তোকে, আমি অনেক ছোট করছি বললাম কিন্তু। আচ্ছা, তোমরা যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছো তখন তো আর আমাদের বলার কিছু নেই, আর আমরা বললেও শুনবে না। তাহলে আমরা আসি, চল তুতুল। হ্যাঁ, আমাদের সিদ্ধান্ত যে তোমাদের পছন্দ হবে না সে কথা তো আমার জানাই ছিল, কিন্তু আমি একটা কথা বলি ছোট, তাকে কিন্তু সংশোধন করার জন্য তার বাপের বাড়ি পাঠানো হচ্ছিল। সেখানে কিছুদিন থেকে বুঝে মায়ের কাছ থেকে শিক্ষে দীক্ষে নিয়ে তবে ফিরে আসুক। একেবারে নেব না তো বলিনি, আর এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ওখানেও দিয়ে আসছি নে। হ্যাঁ, আপনাদের তো অনেক দয়া, আপনারা কি একেবারে উঠিয়ে দিয়ে চলে আসছেন? আপনাদের বরং উচিত ছিল শিমুল যে অপরাধটা করেছে তার জন্য ওকে একেবারে উঠিয়ে দিয়ে চলে আসা। তাই জন্যই তো আমি বলছি, আপনাদের অসীম দয়ার শরীর। আচ্ছা, আপনি কি আমাদেরকে বিদ্রুপ করছেন নাকি? তোমাদেরকে বিদ্রুপ করবো? হে বাবা, কি বলছো তুমি? আমার ঘাড়ে কটা মাথা আছে বলো তো? তোমরা সবাই মিলে আমাকে শুলে চড়াবে, আর শুধু তোমরাই না, আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে সবার আগে শুলে চড়াবে। আমি তোমাদেরকে রাগিয়েছি, তোমরা রাজা মহারাজা বলে কথা। খবরদার, আপনি কিন্তু আমাদের বাড়িতে এসেছেন, আমরা কিন্তু আপনার বাড়িতে যাইনি। সেই জন্য আমাদের কাউকে ইনসাল্ট করার কোনো রাইট নেই আপনাদের। হ্যাঁ, সত্যি তো, পলাশ তো ঠিক কথাই বলছে। দেখুন, আপনি এত কথা বলছেনই বা কেন? আপনার বাড়ির সবাই তো মেনেই নিয়েছে যে শিমুল অন্যায় করেছে। দেখো, ন্যায় অন্যায় এক একজনের কাছে এক এক রকম। তোমার কাছে যেটা ন্যায় সেটা আমার কাছে অন্যায়, আবার তোমার কাছে যেটা অন্যায় সেটা আমার কাছে ন্যায়। এরকমই তো হয়ে থাকে। এইসব বিষয়ে বরং কথা না বাড়ানোই ভালো। পরাগ, যাকে এখন যে অবস্থা, সেখানে তো শিমুলের বাপের বাড়িতে ওর জায়গা হচ্ছে না, আর শিমুলের শ্বশুর বাড়ির লোকজন ওকে দূর করে পাঠিয়ে দিতে চাইছে। আচ্ছা, ওনারা তো বলছেন ওনারা কদিনের জন্য শিমুলকে পাঠাবে। তা আমরা কি শিমুলকে কয়েকদিন আমাদের কাছে নিয়ে গিয়ে রাখতে পারি না? পারবো, পারবো। কারণ বাড়িটা শিমুলের বাবার বাড়ি, যেটা এখন আমার নামে। বাড়িটা এখনো আমি আমার ছেলেদের নামে লিখে দিইনি। তাই শিমুলের যদি কোথাও থাকার জায়গা না হয়, ও আমার কাছে থাকবে। শিমুল, তুই গুছিয়ে নে। তার মানে শুধু থাকতে পারলেই হবে তো মা? আর কিছু লাগবে না, তাই তো? কি আর করবো বল? তোর যদি খুব অসুবিধা হয় আমাদের আলাদা করে দিস। আমার যা পেনশনের টাকা আমি পাই তাতে আমাদের দুজনের চলে যাবে। আর শিমুলের শ্বশুর বাড়ি থেকে ওকে যদি একেবারেই আর না নেয়, তাহলে 2-4 বাড়ি পড়িয়ে যা টিউশনির টাকা পাবে সেটা দিয়ে আমাদের মা মেয়ের কোনো মতে চলে যাবে। আর দেখ, পাড়ার লোকে কে কি বললো সেটা নিয়ে ভেবে লাভ নেই। ওখানে থাকলে ওখানে বলবে, এখানে থাকলে এখানের লোক বলবে। আর তাছাড়া ওদের কথায় কান দেবার দরকারই বাকি। ওরা আমাদের তো খাওয়াতে আসছে। আমার মেয়েটাকে তো আমি লোকে কি বলবে তাই ভেবে গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারি না। শিমুল, তুই রেডি হ। না মা, আমার জন্য তোমাকে আর কোনো অশান্তি ভোগ করতে হবে না। বলি, ও কি কথা রে পরাগ? হ্যাঁ, কটা দিনের জন্য যেতে বলেছি তাও পাশ হচ্ছে না। বাপের বাড়ি যাওয়ার এত ভয়? ভয় নয় মা, আমি জানি আমার কথা আপনাদের কারোর ভালো লাগবে না। এটা অধিকারের প্রশ্ন। আমি কোনো শাটল কক নই যে একবার আমাকে এই বাড়ি থেকে ওখানে পাঠানো হবে আর ওখান থেকে আমাকে এখানে পাঠানো হবে আর আমি সেটা মেনে নেব। আমি একটা রক্ত মাংসের মানুষ। আমি কোনো চুরি করিনি, ডাকাতি করিনি, এমন কোনো অপরাধ করিনি যে আমাকে এত বড় শাস্তি পেতে হবে। হ্যাঁ, মানছি আমি অন্যায় করেছি, তার জন্য কিন্তু পাড়া ভর্তি লোকের সামনে আমাকে অপমানও করা হয়েছে, সবাই শুনেছে সে কথা। আমি ক্ষমাও চেয়েছি,
আমি বলেছি যে আমি সেই কাজ আর কোনোদিনও করবো না, তাও কেউ আমায় ক্ষমা করেনি। কোনো কথা আমার শোনা হয়নি, আমার বাড়ির লোকদের ডেকে পাঠানো হয়েছে কি না আমাকে ঠেলে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। নিজেরও তো কিছু অধিকার থাকে। আমি যদি চাই না আমি কিন্তু এই বাড়িতে থেকে যেতে পারি। আইন কানুন মেয়েদেরও একটু জেনে রাখা উচিত। হ্যাঁ পলাশ, তুমি বলবে হয়তো যে আমি আইনের কথা বলছি। হ্যাঁ, আমি আইনের কথা বলছি, না হলে কি করব বলো তো? এই তো চোখের সামনে দেখতে পাচ্ছ, তোমরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছ, এইদিকে আমার বাপের বাড়ির লোকজনও আমাকে নিতে চাইছে না। একটা মেয়ে কি করবে বলো তো? তাকেও তো নিজের অধিকারের কথা জানতে হবে, আর দরকার পড়লে তাকে সেই অধিকারও প্রয়োগ করতে হবে। ওই শুনুন, শুনেছেন শুনেছেন? আপনার মেয়ের বড় বড় কথা শুনেছেন কি? এখন আবার বলছে কিনা আইনের প্রয়োগ করবে। তা করো না, করো করো। কি আইনের অধিকার তুমি প্রয়োগ করতে পারো তো করো, দেখি আমি। কি আর থাকবে মা, ওই চাইলেই আমি এ বাড়িতে থেকে যেতে পারি, কিংবা স্বামীর কাছে খোরপোশ নিতে পারি। দাঁড়াও দাঁড়াও, শুধুমাত্র খোরপোশের কথাটাই উঠছে তো? যদি তাই হয় তাহলে আমি আজকে সবার সামনে বলছি, আমি তোমাকে ডিভোর্স দেব। বাহ, অসাধারণ। আমাকে ডিভোর্স করে নিশ্চয়ই তুমি আর একটা মেয়েকে বিয়ে করবে। সে যে আমার থেকেও বড় অপরাধ করবে না, তার কি মানে আছে বলো তো? তাই এক জীবনে তুমি ঠিক কতবার ডিভোর্স করবে পরাগ ব্যানার্জি? বোঝ দাদা বোঝ, কি মেয়েকে বিয়ে করেছিস বোঝ। হ্যাঁ পলাশ, যে মেয়ে বিয়ে করেছে সে একটু ঠোঁট কাটা, কিন্তু তুমি তো এখনো বিয়ে করোনি পলাশ। তোমারও বিয়ে হবে, সেও এ বাড়িতে আসবে, তারপর তার হাব ভাব কি হবে সেটা তো তুমিও জানো না। তাই এই নিয়ে না কথা না বলাই ভালো। জানি গো জানি, যথেষ্ট জানি। ও অনেক দিন ধরে আমাদের বাড়িতে আসে, এবং ওর সঙ্গে অন্তত তুমি তোমার তুলনা করো না। না ভাই, আমি ওর সাথে নিজের তুলনা কেন করতে যাব বলো? চুপ করো বৌমা, কথা বলো না। এখানে সোজা কথার দাম কেউ দেয় না, তাই কথা বলে কোনো লাভ নেই। ও দিদি, আমি আর একবারের মতো বলছি, আমার কথাটা একটু শোনো না দিদি। এইবারের মতো মেয়েটাকে ক্ষমা ঘেন্না করে রেখে দাও। তোমারও তো বয়স হচ্ছে, বলো। হ্যাঁ বয়স হচ্ছে তো কি হয়েছে? কি হয়েছে বল? আমার বয়স হয়েছে বলে সংসারের কোন কাজটাও করে আমাকে বল। মা, আমি কি চাই না বলুন তো কাজ করতে? আপনি তো আমাকে রান্নাঘরে ঢুকতে দেন না। আজ তো এখানে সবাই আছে, আপনি সবার সামনে বলুন তো আপনি আমাকে রান্নাঘরে ঢুকতে দিতে চান কি চান না? ও কি কথা? তোমাকে আমি রান্নাঘরে যেতে দিই, তারপর তুমি বাপের বাড়ির লোকের কাছে গিয়ে নালিশ করো যে আমাকে খাটিয়ে খাটিয়ে একেবারে রোগা করে ফেলেছে, তাই তো? না মা, আমি কোনো নালিশ করব না। আমি তো জানি আমি একজন হাউসওয়াইফ হয়ে এসেছি, এবারই সংসারের কাজকর্ম সব তো আমায় করতে হবে। আমি সবটাই জানি মা, আমি কিন্তু করতেও যাই, আপনি আমায় করতে দেন না। আসলে আমি বুঝি আপনি কেন আমায় করতে দেন না। অধিকার বলে তো আপনি চান না যে আপনার অধিকার অন্য কেউ নিক, আর সেটাই স্বাভাবিক। কিন্তু মা, তার জন্য আমাকে অনর্থক কথা শোনাবেন না। আমি কাজ করতে চাই না সেটা কিন্তু নয় মা। চুপ করো শিমুল, অনেক কথা হয়ে গেছে, এবার চুপ করো। তাহলে এবার কি করব দিদি? আপনি বলুন, আপনি যা বলবেন তাই হবে। জেঠিমণি,
এবারের মতো বৌদি ভাইকে প্লিজ রেখে দাও। তুই যদি বউকে কাঁদে বের করেছিস তাহলে আমি তোর পক্ষে সন্দেহ তুই বুঝতেও পারছিস না, কিন্তু বলে দিলাম তোর এই হাওয়া গাওয়া মেয়েকে তুই আর খুঁজেও পাবি না কোনোদিন। আমি বলে দিচ্ছি, ভালো করে কান খুলে শুনে না আমার কথা। তুই তুই বলতি না এতদিন, আফসোস করতি না যে তুই চোখ বুঝলে তোর এই হাওয়া গাওয়া মেয়েকে কে দেখবে? হ্যাঁ, তুই মনে মনে জানিস না, বুঝি না যে তোর এই বড় বউই এই তোর এই হাবলি মেয়েকে দেখবে। তো শয়তান বজ্জাত ছোট ছেলেও দেখবে না, তোর কুটনি ছোট বউ দেখবে না, বলে দিচ্ছি কিন্তু। আর তোর বড় ছেলে বোকা হাবলা, সে কিন্তু আজ যাই করুক তোর বড় বউর কথা ফেলতে পারবে না। আর তোর বড় বউও না ওর কথা শুনবে না, আমাকে দেখবে, আমি জানি আমাকে দেখবে। ওকে বাড়ি থেকে বের করিস না, কিন্তু আমি বলে দিলাম। ও ও নিজের ছোট বউদির মতো, তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, ওর কেমন সাহস আছে দেখেছিস? কেমন সাহস আছে? হ্যাঁ, কেমন সবার বিরুদ্ধে গিয়ে জীবনকে নিয়ে যাওয়ার কথা বলছে। হ্যাঁ, তোমার মঙ্গল করুক ভগবান, তোমার অনেক মঙ্গল করুক। তুমি একটা আমার মাটাকে শেখাও দেখি, একটু শেখাতে পারছো না? হ্যাঁ, তুই শিখতে পারছিস না? ওর থেকে শিখতে পারছিস না? হ্যাঁ, ও তো তোর থেকে বয়সে ছোট হয়। তোমার নিজের মেয়ের প্রতি তো দৌড়া থেকে উঠলে উঠলে পড়ে, অন্যের মেয়ের প্রতি কেন এরকম বিরূপ হচ্ছিস না? তুই কেন বিরূপ হচ্ছিস এরকম? আমি শুনেছি তো শহর থেকে অনেক অপমান করতো, অত্যাচার করতো। তুই এখন বুঝো প্রতিশোধ নিচ্ছিস, তাই না? প্রতিশোধ নিচ্ছিস। শুনুন দিদি, আমার অত সময় নেই যে একটা বিষয় নিয়ে এতক্ষণ ধরে কথা বলার। ও যদি সবার সামনে ক্ষমা চায়, নক্ষত দেয়, তাইলে আমি ক্ষমা করে দিতে পারি, তবে এবারের মতো। দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, আমার মা যেটা বলেছেন সেটা করতেই হবে। হ্যাঁ দেবে, নাক্ষত দেবে। বড়দের সামনে নাক্ষত দিতে কি অসুবিধা আছে? এসবের মধ্যে অন্যের কি আছে আমি বুঝতে পারছি না। খবরদার শিমুল, নাক্ষত দিয়ে তুই এই বাড়িতে থাকবি না। তুই এমন কোনো কাজ করিসনি যেই জন্য তোকে নাক্ষত দিয়ে এই বাড়িতে থাকতে হবে। আমার যা বলার আমি বলে দিয়েছি, এবার যা করার ও করবে, আমার আর কিচ্ছুটি বলার নেই। শোনো পরাগ বাবা, তোমাকে একটা কথা বলে দিলাম, এইবার তুমি তোমার ওই শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কি কথাবার্তা বলবে না বলবে সেটা তুমি ঠিক করো। আমার কিন্তু হাতে আর সময় নেই বাবা, আমার অনেক কাজ পড়ে রয়েছে, আমি চললাম। দিদি, দিদি এইবার অন্তত আমার মেয়েটাকে ক্ষমা করে বুকে টেনে নিন না। ও তো আপনার মেয়ের মতোই, বলুন। ও কি কথা? সবাই আমার মেয়ের মতো হতে যাবে কেন? দুদিন হলো এসেছে, কোনোদিন চিনতুম নে, জানতুম নে, তাকে হঠাৎ করে আমার মেয়ের মতো ভাবতে হবে কেন? বেশ, তাহলে তাই হোক, আমি নাক্ষত দিচ্ছি। শিমুল, তুই যদি নাক্ষত দিস আমি কিন্তু তোর সাথে কোনো দিন সম্পর্ক রাখবো না, আমি বলে দিলাম। কি করব বলো তো ছোট বৌদি? আমার শ্বশুর বাড়ির সবাই তো তাই চায়, আমার শাশুড়িও তাই চায়, আর স্বামীও তাই চায়। আমরা তো তাই চাই না। তুই করবি রে, তুই কিন্তু আমার করবি রে। শিমুল, আমি বারবার বার করছি তোকে। এখানে সবাই রয়েছে, তোর থেকে ছোট তোর ননদ রয়েছে, তোর থেকে ছোট তোর দেওর রয়েছে। করিস না বোন আমার,
মা বাড়ি চলো। হ্যাঁ, এইরকম যখন একটা কাজ হচ্ছে, না না নিজের চোখে এসব আমি দেখতে পাবো না। চল তুতুল, বাড়ি চল। কিছু কথায় ঝগড়া হলো, কিছু কথায় আড়ি, খবরদার বৌদি, কথায় এই দৃশ্য আমাদেরও দেখতে ভালো লাগছে না। পড়োশীদের বাড়ি। তুমি আর যাই করো প্লিজ নাক্ষর দিও না, দিও না। ভীষণ কি করব বলো? একবার নাক্ষর দিলে যদি সবটা ক্ষমা হয়ে যায়, তাহলে নাক্ষর দি। কিছু কথা আমার শাশুড়ি মাও একটু শান্তি পাক। কালো মেঘে ঢাকা, কার কাছে কই মনের কথা, কার কাছে কই। পরাগ, বারণ করো, বারণ করো। তোমার বউকে নাটক করতে বারণ করো। আচ্ছা যাও, ক্ষমা করে দিলাম, এবারের মতো ক্ষমা করে দিলাম। তবে আর কোনোদিন যদি এরকম অন্যায় কাজ করে, তাহলে পরাগ শুনে রাখো, আমি কিন্তু পলুকে নিয়ে ওপরের তলায় থাকবো। তুমি তোমার বউকে বুঝে নিও। মা, তোমার কি মনে হয়? হ্যাঁ, কি মনে হয় তোমার আমি তোমার সঙ্গে না থেকে বউয়ের সঙ্গে থাকবো? এখন অব্দি মনে তো হয়নি, তবে কে জানে ভবিষ্যতে কি হয় বলা তো যায় না। দেখুন, আমি কিন্তু এখনই বলছি, আর কিন্তু এই কথাটা বলবো না। এবারই শেষ সুযোগ। এরপরে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে কিন্তু সত্যি আমি আর ওর সঙ্গে সংসার করতে পারবো না। তখন কিন্তু আমি এই কথাটা বলবো না যে আপনারা ওকে কিছুদিনের জন্য নিয়ে যান। তখন আমি পরিষ্কার বলে দেব যে ওকে আপনারা চিরকালের জন্য বাপের বাড়িতে নিয়ে যান, ওখানেই রাখুন। তারপরে আপনারা রয়েছেন সবাই, আপনারা বুঝবেন, আপনারা ডিসিশন নেবেন কি করবেন ওর সঙ্গে। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ বাবা, খুব ভালোভাবে বুঝতে পেরেছি। কাঁদছিস কেন তুই? তুই না এমন করে কাঁদিস না রে, তুই একদম এমন করে কাঁদিস না। কাঁদিস কেন? হ্যাঁ, তোকে আমি বারবার বলেছি না তোর চোখ থেকে আগুন ঝরা, বারবার বলছি কিন্তু। আর